যাই হোক, হয়তো খুব কম মানুষ চেনেন, তাদের জন্য বলি আমার নাম মৃগাঙ্ক চৌধুরী। আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকে প্যাশনেটলি বাইক চালান, অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত 99% লোক। আমার এই অ্যাডভেঞ্চার বাইক ট্যুরিং যাকে বলে তাই ওই বউয়ের হাত ধরে ফুচকা খেতে গেলাম এরকম নয়। এখানে সব সিনিয়ররা ছিলেন, তারা প্রত্যেকে তাদের এক্সপিরিয়েন্স বলেছেন। আমি একদম আগে বললাম আমি প্রফেশনাল মানুষ, তাই জন্য আমার হাতে 30 মিনিট টাইম আছে। আমি 30 মিনিটের মধ্যে কিছু জিনিস, আমার ওয়ার্কশপ অনেকক্ষণ চলে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে আমি আধ ঘন্টার মধ্যে যেটা লাগে, এই হচ্ছে বিষয়। খুব কমন জিনিস, যে কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমার একটা ক্যাম্পিং আছে, এটা হচ্ছে ডিউরিং ট্যুরিং পিরিয়ড অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি নিয়ার টু 0 করে দেওয়া, যেটা কোনোদিন হয়তো সম্ভব না, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি 4.5 বছর ধরে। অনেক সাকসেস, মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম সাকসেসের কিছুটা আসছে। এবার বিষয় হচ্ছে খুব টোর খাওয়া রাইডার, 4 বারের স্পিতি, 6 বারের লাদাখ, 2 বারের লোয়ার মোস্টাং মানে মুক্তিনাথ রাইড, এরকম একজন রাইডার, ইয়াং ছেলে, তার ডেথ হয়ে যায় যমুনা এক্সপ্রেস ওয়েতে। এখান থেকে আলাদা হয়ে যায়, এখান থেকে। তারপরে বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস। আমরা এই জিনিসগুলোই হয়তো সবসময় ল্যাক করে যাই, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিসের জন্য আমরা জানি, যেগুলো কিছু কিছু জিনিসের জন্য সেই মুহূর্তে যদি আমরা একটু নজর দিই তাহলে হয়তো প্রাণটা বেঁচে যাবে। আর যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন বেশি আমরা রাইড করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। কারণ হচ্ছে কি বিষয় বলতো, আমরা রাইডিং গিয়ার করে নেওয়ার পর না, বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সব এক, তখন কেউ আলাদা আলাদা নয়। তো কী হয়, আমাদের কোনো ভুল ডিসিশন বা ভুল স্টেপ অন্য রাইডারদের ওপরও বাজেভাবে এফেক্ট করে। তো যাই হোক, সেরকমই কিছু জিনিস। আচ্ছা, একেবারে নতুন রাইডার এই ব্যাকগ্রাউন্ডে কারা আছো বা যারা এসছো, তুমি আছো, চলে এসো, চলে এসো। আর কে আছো? আর এমন কেউ আছো যারা কাপল রাইড করে? তুমি আছো, কাপল রাইড করো, চলে এসো। কেন আমরা তো রাইড করি, আমাদের রাইডের প্রধান উদ্দেশ্য হচ্ছে অসুবিধা। প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে দামি দামি গিয়ার কিনবো, গিয়ার কিনে রাইড করবো, ফেসবুকে ছবি দেবো। কেউ বাজে ভেবো না, কেননা যেটা রিয়েলিটি না, ওটা ফ্যাক্টরিতে একটা কথা আছে যে এই সত্য, তো এটাই সত্যি। এখন রাইডিং হয়ে গেছে ফেসবুকে ছবি দেওয়ার জায়গা, যেটা হওয়া কাম্য নয়। কি যদি ফেসবুকে ছবি দেওয়ার জায়গা হতো মাউন্টেনিং বা ট্রেকিং, তাহলে কিন্তু ওটা লাগে হতো। অতএব এখানে যত টেকনিক্যালি বোঝা যাবে ততদিন কিন্তু আমরা এটা বেঁচে থাকতে পারবো। এবং আমার এটা করার পেছনে একটি ব্যক্তিগত স্বার্থ হয়। যদি রাইডিংয়ে চলে যায় তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি, তাহলে বেকার হয়ে যাবো। আমিও জানিয়েছি, আমি সত্যি কথা বলতে, যদি সারা দিন দেখা যায় 8 ঘন্টার রাইডও হয়, তাহলে হয়তো মেরে কেটে 7 মিনিট 120-তে ধরে রাখবে, তাই তো? অথবা 120টা ফান্ডা নয়, ফান্ডা হচ্ছে কতক্ষণ আমরা রাইড করে যেতে পারবো। এবং শুরু বাড়ি থেকে বেরোনো বাড়ি আসা পর্যন্ত সুস্থ শরীরে ফিরলে সেটা হচ্ছে সাকসেসফুল রাইড। ছোটো রাইড হোক বড় রাইড হোক, যেটাই। এইবার বিষয় হচ্ছে রোলিং স্টোন, যেটা বললাম, এটা হচ্ছে কীরকম হতে পারে রাস্তায়, কীরকমভাবে কাজ করে। প্রথম হচ্ছে আমরা কী হয়, দুটো জিনিস, দু কারণে অ্যাক্সিডেন্ট হয়। এক, আমি কারণ বলবো কারণটা কি, কেন অ্যাক্সিডেন্ট হয়। আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টে, মানে অ্যাক্সিডেন্টের একটা হয়তো একটা ট্রিগার পয়েন্ট, সেই ট্রিগার পয়েন্টটা কি এবং সেটা কার জন্য অ্যারাইজ করে। দেখো, স্টোন রাস্তায় পড়ে থাকতেই পারে। পাহাড়ি অঞ্চলে তুমি গেছো, তুমি অন্য লোকের বাড়ি গেছো, কেউ তোমার জন্য রাস্তা পরিষ্কার করে রাখবে না। যত এগুলোকে মেনে নিতে পারবে তত কমফোর্টেবলি রাইড করতে পারবে। মনের মধ্যে গ্লিচ কাজ করবে, যত গ্লিচ কাজ করবে না তত থ্রটল তোমাদের কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। আর থ্রটল যত কন্ট্রোলে থাকবে তত সুস্থভাবে রাইড করে ফিরে আসা যায়। ফেসবুকের ছবি তো তার পরের সময় আছে। এইবার হচ্ছে রোলিং স্টোন তো পড়ে আছে, কিন্তু এটার সাথে ডিল করবে কিভাবে। যদি তোমাদের বলে দেওয়া হয় 80-85 রান করছো, আমার সাথে, আমি এই মুহূর্তে যা যা বলবো সেগুলো কখনো কখনো আমার সাথে হয়েছে। আমি ক্র্যাশ করেছি, কিছু হয়েছে, তারপর থেকে কিছু শিখেছি সেখান থেকে। এবং আমি আমার টপ গানের সার্টিফিকেশনও আছে ইনস্ট্রাক্টর হিসেবে। তো যাই বাঙালি হিসেবে আমি প্রথম। এবার বিষয় হচ্ছে যে ধরো তোমরা 80-85 রান করছো, তখন যদি একটি রোলিং স্টোন এসে তোমাদের সামনে পড়ে এটা উপর থেকে, তো এটার সাথে হ্যান্ডেল করবে কীভাবে, এটাকে বলো, এটাকে কীভাবে হ্যান্ডেল করবে। তাহলে কী হবে, তুমি যখন উত্তর দেবে, ঠিক ভুল আসল বিষয় না, তুমি উত্তর দিলে আমি তার আসল বিষয়টা বলে দিতে পারবো। তুমি বলো যে কীভাবে হ্যান্ডেল, তোমার সামনে পড়েছে, ধরো তুমি আসছো 80-85 তোমার স্পিড আছে, একটা রোলিং স্টোন ওপর থেকে গড়িয়ে এসে তোমার ট্র্যাকে পড়বে। আচ্ছা, এবার হ্যান্ডেল করবে, এটা কিন্তু গড়িয়ে ক্রসই করে যাবে, কিন্তু এমন হয়ে যায় না, সামনাসামনি হয়ে যায়। এবার কীভাবে হ্যান্ডেল,
তো ওখানে অবভিয়াসলি ব্রেক অ্যাপ্লাই করতে হবে, থ্রটলটাকে রিলিজ করতে হবে, আর যদি পারি তো শিফট ডাউন করবো যাতে গাড়িটা স্লো হয়ে যায়। ব্রেক অ্যাপ্লাই করবে কি হবে? ব্রেক অ্যাপ্লাই করবো বাইকে দুটো জায়গায় ব্রেক থাকে, এবিএস নয় এসে দুটো অ্যাপ্লাই করা হবে, এবার পাহাড়ের সুইচে বলে দিয়ে শর্ট অফ করে দিতে হবে, অত পুরোটা ম্যানুয়াল। এইবার বলো ব্রেক কীভাবে অ্যাপ্লাই করে খেলা হচ্ছে ওইটা? আমাদের বেসিক্যালি 70-30 অ্যাপ্লাই করি, 70% সামনেরটা, 30% পিছনেরটা। ওকে ওকে। এবার পিছন থেকে তুমি এই থেকে না ঠেকাতে পারবে, মনে হবে তোমাকে না পিছন থেকে বিজলি সব শক্তি এসে ও তাকে নিয়ে যেটা করবে। ঠিক আছে, একদম পারফেক্ট। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে হয় না ওই ক্রিম লাগিয়ে দেওয়া জিনিসের উপর, আমি সেটা বলে দিচ্ছি। এলো রোলিং স্টোন এলো, খুব ভালো। যেটা করবে প্রথমে করতে হবে ছবি তোলো, ভিডিও তোলো। আমি তো একজন প্রফেশনাল, আমাকে সবসময় ভিডিও করতে হবে, তাদের খেয়াল রাখতে হয় সব দিক। একটা জিনিস রাখবে, আমরা যখন বাইক চালাই আমাদের মোটামুটি এইখান থেকে এরকম একটা ভিশন সামনে ক্লিয়ার থাকে। যখন কোনো পাহাড়ি অঞ্চলে রাইড করছো খেয়াল রাখতে হবে ওপর থেকে কোনো রোলিং স্টোন আসছে কি, ওপর থেকে যেভাবেই হোক, কোথাও ধুলো, কোথাও কোনো ইন্ডিকেশন বর্ষাকালে পাবে না, এমনি বর্ষাকাল ছাড়া রোলিং স্টোন যদি হয় ইন্ডিকেশন তোমার কাছে থাকে। এক তো খেয়াল করতে হবে প্রথমত কি হচ্ছে কি না হচ্ছে চারপাশে। যদি বুঝে যাও এমন কোনো জিনিস যে খারাপ হচ্ছে বা বুঝতে পারছো না বা সামনে চলে এসছে, তাহলে তুমি পিছনের চাকার ব্রেক তো প্রেস করবে, সামনের চাকার একটু বেশি অ্যাপ্লাই করবে। যেই তুমি বেশি অ্যাপ্লাই করবে সাথে সাথে তোমাকে বাইক থেকে তুলে সামনে নিয়ে চলে যাবে, খুব স্বাভাবিক নিয়ম। তখন একটা জিনিস অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে আমি যদি এরকমভাবে বসি বাইকে, আমরা ন্যাচারালি অনেকক্ষণ চালাই যখন হাঁটু এরকম থাকে, তো দুদিকে গ্যাপ থাকে হাঁটুর দুদিকে। যখন এরকম কোনো প্যানিক সিচুয়েশন বলি আমরা এটাকে টেকনিক্যালি, প্যানিক সিচুয়েশন যখন ক্রিয়েট হবে তখন হাঁটু অটোমেটিক্যালি যেন দুটো ট্যাঙ্কের মাঝখানে টাইট হয়ে বসে যায়। তাহলে কি হবে, তোমার যে ভর কেন্দ্র ছিল সেটাই ভর থেকে শিফট করে চলে আসবে ইঞ্জিনের কাছে। যে ইঞ্জিনের কাছে চলে এলো, তুমি হ্যান্ডেলের যে ম্যানুভারিং পাওয়ার তোমার অনেকটা কন্ট্রোলে চলে এলো। ঠিক আছে, তাতে কি হবে, প্রথমে দুই হাঁটু দিয়ে দুই থাই দিয়ে বলা ভালো ট্যাঙ্ক প্রেস করবে, বাইকের যে এখান থেকে ভর কেন্দ্র সেটা শিফট হয়ে ইঞ্জিনে চলে এলো। তোমার বাইকের লোড আছে, এটা একটা এক্সট্রা সুবিধা হয় লোড থাকলে টুরিং বাইকে চলে এলো, তোমার হ্যান্ডেল অনেকটা ফ্রি হয়ে গেল। পিছনের চাকার ব্রেক বেশি অ্যাপ্লাই করলে, যখন ঢুকছো এইটা করছো অ্যাপ্লাই করলে আস্তে করে রিলিজ করো, সামনের চাকা জোরে অ্যাপ্লাই করো, প্যানিক ব্রেকিং এগিয়ে যাবে খানিকটা। তখন তোমার কাছে সামনে সময় চলে আসবে, হয় তুমি রোলিং স্টোনকে কাটিয়ে চলে যেতে পারো, অথবা রোলিং স্টোন যদি মানে একদম এক জায়গায় স্ট্যাটিক হয়ে গেছে তোমার চলে এলো সামনাসামনি, তাহলে তুমি ধরে থাকো, স্টেডি ধরে রাখো হ্যান্ডেল, কিন্তু যেন লুজ থাকে। হ্যান্ডেল ধরা হবে স্টেডি কিন্তু লুজ থাকে। কিরকম, 1 মিনিট তুমি এটা ধরো তো, আমি ধরে থাকবো, তোমার তাই একদম এখানে প্রেস, মানে লম্বা লম্বা টার্গেট থাকে, তাহলে কিন্তু ট্রেনিং মাস্ট। যেখানে 10,000 ফিটে আমরা সবসময় রান করছি, একটা ড্যামেজ করছি না, দাদা বললে জানি না পুরো ফুল অ্যান্ড সোয়া গাড়ি ছবি তুললাম, এরকমভাবে ছবি তুললাম, রাত্রিবেলা গিয়ে অক্সিজেন নিচ্ছি রাত্রিবেলা গিয়ে। শুনলে অবাক হয়ে যাবেন, লেতে, আমি লাদাখের উপর কেন বলছি জোর দিয়ে, লেতে আমি নেপালও যাবো পরে, লেতে যে সরকারি হসপিটাল আছে তার 92% অক্সিজেন কনজিউম করেন ট্যুরিস্টরা, ভেবে নিন 92%, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কেন এটা শুধু তো ফ্লাইটের লোক দিয়ে হলো না, এটা বাইকার্সরাও আছে। লাদাখে প্রতি বছর গড়ে হিসেব করলে 5 জন করে রাইডার মারা যায়। কেন? ল্যাক অফ, মানে কি বলবো ওটাকে, হয় না যে মেরে দেবো করে দেবো, ওই যে দাদা বললেন মেরে দেবো করে দেবো, তো বিপদ আরও ঘটে। আচ্ছা তুরতুক, খুব সামান্য, এখন তুরতুকের রাস্তা করে দিয়েছে মাখনের মতো, কিন্তু এই মাখনে যদি ওই যে বলে হালকা ধুলো বালিও পড়ে যায় না, সোজা সায় কেউ আটকাতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের একটু ট্রেনিংয়ের দিকে জোর দিতে হবে। তাহলে ফিজিক্যাল ট্রেনিং কীরকম দরকার, ফিজিক্যাল ট্রেনিং 2-3টে ভাবে করলে বেড়ে যাবে। এক, স্কিপিং আস্তে 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 শুরু করো তোমরা। স্কিপিং প্রথমে 200, 300, 400, 500 করে প্রত্যেকটা, প্রতি সেটে 100 করো, মাঝখানে একটু গ্যাপ নাও, কিন্তু সেটা এতটাই গ্যাপ যেন না হয় যেন শরীর ঠান্ডা হয়ে যায়, এতটা গ্যাপ নেবে। এটা গেল, এটা করলে কি হবে, তোমার শরীরের ভেতরে যত পেশি থাকে সেগুলো অনেক আরও পারফর্ম করতে সুবিধা হয়। আর একটা হচ্ছে ডিপস কেমন, ডিপস আমরা ম্যাক্সিমাম ডিপস আমরা যারা ডন দিই, জিম করে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ,
পয়সায় ওড়ানো ছাড়া কোনো লাভ নেই। এসি হবে, বেশি দিয়ে ওখানে বাঁচা যাবে না। আর ডায়ামক্স জীবনে খাবেন না কেউ, কোনো দিন খাবেন না। কেন আমি বলছি খাবেন না? একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, আমি নাম ভুলে যাচ্ছি, কি না, পোকা থাকবে। এই দুটোর কাজই কি, একটা বেশি একটা কম। এটা কাজ কি, এই ডায়ামক্সের কাজ মানে আমরা যখন অক্সিজেন নিতে পারি কি, আমাদের ব্লাডের ঘনত্ব তো একটা লেভেলে থাকে জন্মগতভাবে। ওখানে গেছি, এয়ার ক্লিন হয়ে গেছে, ক্লিন হওয়ার সাথে সাথে অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেছে, 50-60% কমে যায়। এইবার যখন আমাদের শরীরে রক্ত তো গাঢ়, ও ক্যারি করতে পারছে না, ডায়ামক্স খেয়ে নিলাম, কি করলো, রক্ত পাতলা করে দিল। মানে ভগবানের কোনো মানে ভগবানের আশীর্বাদ প্রচুর থাকুক আর কোনো বিপদ না ঘটে। যদি কোথাও কেটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে না, সেটা তো হবেই। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, রেস্কিউ টিম আসতে পারবে না, ব্লাড লসে মারা যাবে, মিলিয়ন মারা যাবে। এক্স্যাক্টলি। এইবার কি করতে হবে, ডায়ামক্স ছেড়ে দিন, কিচ্ছু হয় না। অক্সিজেন সিলিন্ডার আমাকে, আমি বললাম না প্রফেশনালি আমি করি, আমাকে একটি কোম্পানি 5 পিস অক্সিজেন সিলিন্ডার দিয়েছিল। এখন আমার বাড়িতে আমার মামার ছোট্ট মেয়ে যখন আসে, ও নিয়ে খেলা করে, কোনো কাজে লাগে না, কিচ্ছু হয় না। আমি বলছি শুনুন, শুধু এক্সারসাইজ 45টা দিন এক্সারসাইজ করুন, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আর প্রাণায়াম তো আছে, এগুলো যারা, কিন্তু এক্সারসাইজ আর কি ডিপস, আমরা যাই ডন ওরকম, মানে ডন যদি আমরা ঠিক এরকমভাবে ডন দিই, তাতে কোনো কাজে আসবে না। অনেকে আমরা ডন দিই না এরকমভাবে, জিম ফিমে দেখা এরকম করে, এইসব দিয়ে কোনো কাজে আসবে না। চাই হচ্ছে আমাদের এই দুটো জায়গা সলিড করা, আমাদের এই অ্যাপসগুলো সলিড করা, আমাদের এই বিটের পার্ট এবং হাই সলিড করা, তাই তো? এই সলিড করতে গেলে একদম প্রপার যেরকম আছে এরকম স্ট্রেট করবেন। এরকম অনেকে এরকমভাবে করে, যারা করতে পারে করে, আমরা অনেকদিন করে করি, আপনারা এইভাবে করি, নাহলে করবেন না। হাত এরকম দিন, এটা শুধু প্লাস এরকম একদম স্ট্রেট বডি। আসুন, 1 2, এইভাবে 5টা দিন, এইভাবে, ঠিক আছে? এটা হলে কি হবে, আমাদের এই পার্টগুলো শক্ত হবে। বয়স্ক যারা এজ হয়ে গেছে, ইয়াং প্রত্যেকে ছেলে মেয়ে, এতে কোনো আলাদা হয় না। এবার দরকার আমাদের অ্যাপস টাইট হওয়া। এই পেটের অ্যাপ যদি টাইট না হয়, তাহলে আমাদের শরীরের মাঝখানের পার্ট ঢিলা হয়ে গেল, কিচ্ছু না। এখানে সিট আপ আমরা যেরকম করি, বাড়ির কাউকে পায়ের উপর দাঁড় করিয়ে দেবেন, বাড়ির কাউকে জাস্ট পায়ের উপর দাঁড় করিয়ে দেবেন, পায়ের উপর দাঁড়িয়ে সাইড সামনে, হ্যাঁ দাঁড়ান না, হাত এরকম করুন, হ্যাঁ একদম এইভাবে 2 করে 5টা সেট, এইভাবে স্লোলি, ঠিক আছে? এটা একটা কাজ হয়ে গেল। এটা হলো, আরেকটা হচ্ছে আমরা অ্যাপস টাইট আরও কীভাবে করতে পারি, এইভাবে। এগুলোকে প্ল্যাঙ্ক বলে, 6 রকমের হয়, করার দরকার নেই, এক বলে এই একটা করুন, তাতেই হবে। এটা কাউন্ট করুন, যতগুলো কাউন্ট হয়, তারপর রেস্ট নিন, তারপর এটা। আচ্ছা, এরপর আমাদের দরকার স্পাইনাল কর্ড। এটা সাংঘাতিক জিনিস, সেটা কি করে ঠিক করে, এটা ব্যায়ামে ঠিক হয়, সেটাতে আবার ওই আগের জায়গায় ফিরে যেতে হবে, মানে ওই আসনে ফিরতে হবে। এটা কি করে করতে হবে, সোজা জিনিস, আমরা যেরকম জানি, যেরকম ফুল একদম, এটা করুন। এটা আমি 30, 35, 40 অবধি করতে পারি। এটা 3টে সেট করুন, করার পর তারপর যেরকম নর্মাল সমাসন হয়, একদম এরকম করে আবার ব্রিদিং নর্মাল করুন। এইভাবে 4টে কি 5টা সেট করুন। এটা হয়ে গেল। এরপর অ্যাপগুলো হয়ে গেলো। এবার টাইট করতে হবে আমাদের গলার পেশি, তাই তো? গলার পেশি একভাবেই টাইট হয়, প্রথম করতে পারবেন না, বাড়িতে হয় কী বলবো, ফ্রেম, দরজার ফ্রেম ধরে বা কোনোভাবে ফ্রেম ধরুন। এটা যদি দরজা হয়, ও যদি দরজা হয়, তাহলে ফ্রেম ধরুন। প্রথমে এমনি তো করতে পারবেন না, ফ্রেম ধরে 1 2, এটা করুন। এরপরে যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন নর্মাল একটা হাত এরকম 3টে সেট। আর তার সাথে ঘাড়ের, আমরা রাইড করি, তাদের ম্যাক্সিমাম স্পন্ডলাইটিসে ভুগি। ঘাড়ের ব্যায়াম প্রতিদিন সকালবেলা, এটা জীবনের অঙ্গ করে নিন, প্রতিদিন সকালবেলা আর রাতে ঘুমতে যাওয়ার আগে। এগুলো যদি করেন, তাহলে সারা জীবন সুস্থভাবে রাইড করতে পারবেন। এটা চলে গেল। আরেকটা ওটা বললাম। এবার একটা খুব নর্মাল জিনিস, যারা আমরা যারা ট্যুর করি, তাদের বাইকটাই ম্যাক্সিমাম টাইম, এটা একটু সরিয়ে, এটা সরিয়ে
তাদের বাইক ক্র্যাশ করে যায়, তাই তো? যারা নতুন রাইড করছো তারা একবার হাত তোলো, একদম নতুন যারা, একদম কারা নতুন, একদম আস্তে আস্তে স্কিপ করে দিই। এর একটা উপায় আছে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা দুজন চলে আসো, ধরো তোমরা একসাথে রাইড করো বা আলাদা রাইড করো। একজন যখন তুলছো, এখান থেকে যে তুলবে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকেই জানো, এটা খুব কমন একটা ট্রিক। এখান থেকে যখন তুলবে, যে পিলিয়ন থাকবে তাকে কিচ্ছু করতে হবে না, চাকার ওপর জাস্ট একটা পা দিয়ে রাখবে। বাইকটা যত টিল্ট হবে তত চেপে রাখবে আস্তে করে, আর কিছু করার দরকার নেই, হাত হাত লাগানোর কিচ্ছু দরকার নেই, শুধু বা পা বা ডান পা, যে পায়ে জোর আছে সেই পা দিয়ে চেপে রাখো। তাতে কি হবে, স্কিডটা বন্ধ হবে, ঠিক আছে? আস্তে করে উঠে আসবে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রেই সমানভাবে। যদি টিমে আরো লোক থাকে ওইভাবে না, ওইভাবে পারবে না। আরেকটা যদি লোড থাকে আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা যদি লোড থাকে এক্স্যাক্টলি, চলো দেখেছো উঠলো। এবার সিঙ্গেল থাকলে বলে দিচ্ছি কিভাবে তুলতে হয়। এবার আরেকটা শুয়ে দাও, শুয়ে দাও। এইবার সিঙ্গেল থাকলে কি করে হবে, সিঙ্গেল থাকলে কি করে চলবে আর কি, তাই তো? সিঙ্গেল থাকলে করতে হবে গায়ে প্রচন্ড জোর দরকার। সোলো যদি রাইড করতে হয় মনে জোর লাগবে, আর গায়ে ওষুধের শক্তির মতো শক্তি থাকবে, মানে মারপিট করার শক্তি না, আমি যে কোনো জিনিস হ্যান্ডেল করে নিতে পারি, এই শক্তি থাকলেই হবে। তারপরে বাদ বাকিটা টেকনিক, ঠিক আছে? একা থাকলে কি করতে হয়, যেটা করলো সেটা একটু ঝটকা মেরে তুলতে হয়, তাহলে কি হয়, যে স্কিডটা হয় সেই স্কিডটা খানিকটা সামলে নেওয়া যায়। ধরো এটা ঝটকাতে কোমরে ঝটকা লাগে না, কোমরে লাগবে না, ওই জন্যই তুই ব্যায়ামগুলো করতে হবে, আগে ব্যায়াম করতে হবে। ঠিক আছে? ধরো এরকম যে যাতে স্পিড আটকানো যায়, যেহেতু তোমার পেছন দিকে সামনের দিকে হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি। আচ্ছা, এটা আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা তুলে কি সামনে করে দেবো? আমরা তো পড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তুলবে না, আমি ওটাই দেখে দিচ্ছি। ওরভাবে তুলবেই পারবে, তোমার কোমরে লাগবে, শোল্ডারে লাগবে। আচ্ছা, তাহলে কি করতে হবে, যে লাগেজ থাকলে এই জায়গাটা ফুলে থাকবে, তাহলে কি হবে, এইটা তো স্কিড করবে, তাহলে কি হবে, আমাকে বাঁ পা দিয়ে স্কিড বন্ধ করতে হবে খানিকটা। তাহলে আমার বাঁ পাটা রাখতে হবে এই সিটের কাছে, যাতে টাইট হয়ে থাকে। আচ্ছা, এটা ধরো, এই যে এটা লক হয়ে গেল, এদিকে লক হয়ে গেল, যখন তুলতে হবে তখন এক ছটটা এইভাবে তুলতে হবে, যাতে যে স্কিড যেটা করছে এটা আমি বাঁ পা দিয়ে মেকআপ করে দিতে। চলো, স্ট্যান্ড নর্মাল হয়ে গেল। এবার যদি সেম উল্টো দিকে হয় তাহলে কি করতে হবে, তাহলে স্ট্যান্ডটা জাস্ট খুলে নিতে হবে, আর সব এক। আর যারা টিম রাইড করো তাদের এসে কখনোই যে তুলছে তাকে তুলতে দাও, যার বাইক না সেই তুলতে পারবে, অন্য কারোর হাত লাগানোর দরকার নেই, শুধু দুটো চাকা একটু চেপে ধরে দাও। এক, সব এক, সব এক, ওটা তোমাকেই তুলতে হবে, ওটা তোমাকে তুলতে হবে। তো আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জন্য ওইটাই আমি বললাম যে একজন দুজনকে জাস্ট দুটো দিকে টায়ারে জাস্ট সাপোর্ট দিয়ে রাখো। সামনের টায়ারে পা দিলে তো নাকি ঠাকুর আবার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, তাই তো? ওসব কিছু হয় না, ঠিক আছে? আর সেটা যদি হয় তুলে নমস্কার করবে, তাহলে হয়ে যাবে। নমস্কার করলে তো সাক্ষণ মা। হ্যাঁ, জাস্ট রিমের উপর চাপ দিয়ে রাখো যাতে স্কিড না করে, যে তুলছে না ওরে কি হলো রে, বেরো রে, ফুস্তি ফুস্তি কিচ্ছু করার দরকার নেই, টেকনিক ইউজ করো, ইজিলি সব চলে যাবে, ঠিক আছে? এটা গেল বাইক পড়ে গেলে তোলার একটা ব্যাপার। আচ্ছা, যদি এরকম হয় বাইকের তলায় ফেসে গেছো, কি করবে, একা ধরো লোয়ার মোশন রাইড করছো, একা খা খা করছে চারিদিকে, আগের থেকে মনে হয় এখন একটু লোক হয়েছে না দাদা, ওই একা খা খা করছে বেশ কিছু জায়গায়, সেখানে কি করবে, ধরো ধরো বেরোতেই পারলে না, বাইকের মধ্যে ফেসে গেল, ধরো ফেসে গেল, আমিও ফেসে গেছিলাম, তখন ঢোকালাম পা, তখন কিন্তু আমার পায়ের তাই তো? এরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় তাহলে দুটো জিনিস করতে হবে। এক, দেখে নিতে হবে যে আমার যে পায়ের উপর পড়েছে, মানে প্রথমে তো আকস্মিকতা থেকে বাঁচতে হবে। দেখে নাও, কোনো বড় গাড়ি থাকে তাকে অ্যালার্ট করো যে আমি পড়ে গেছি, আমার ওপরে তুলে দিও, হয়ে গেল। তারপরে দেখে নিতে হবে যে আমাদের যে পোর্শনটা চাপা পড়ে গেছে সেটা আদৌ মানে জ্যান্ত আছে কি না। আমারটা নাড়িয়ে দেখে নাও, আমাদের বুড়ো আঙুল হচ্ছে সুইচের মতো শরীরে, আমাদের 13খানা সুইচ আছে সারা শরীরে, তার মধ্যে একটা সুইচ হচ্ছে আমাদের পায়ের বুড়ো আঙুল। নাড়িয়ে দেখে নাও সব টিস্যু সব ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে ভাঙেনি, চোট হয়েছে, চোট হাজার হোক, চাপ নেই, না ভাঙলেই চলবে, মানে জুড়ে থাকলেই হবে। এবার কি করো, আস্তে করে ধরো এটা এখান থেকে
বেরিয়ে আসার উপায় আছে, যেমন হেলমেট থাকবে, এখানে সার্টিফিকেট থাকবে, হাজার একটা ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, তুমি জ্যাকেট পরে আছো, হেলমেট পরে আছো, ক্যামেরা আছে, তোমার হাজার, তোমার চিন্তা থাকে, তোমার গেজেটের চিন্তা আমার বেশি হয়। 5.5 লাখ টাকার গেজেট গেলে ভোগে চলে যায় চ্যানেল। তো সেই কারণে আমার একটু চিন্তাটা বেশি হয়। এবার কি ঢুকে যখন গেছে তখন চেষ্টা করো, সব যখন দেখে নিলাম ঠিকঠাক আছে, বা হাত বা ডান দিকে যেদিকে পড়বে সেদিকে চাপ দিয়ে রাখা, যখন পড়বে না তখন আমরা যখন বাঁ দিকে পড়ি আমাদের কি হয়, আমরা এরকম পড়ি তো ফলক ছুটে যায়, আমাদের মাথা পড়েই হয়ে, ঠিক আছে? তাতে কি আমাদের এই কলার বোন ভেঙে যাওয়ার চান্স আছে। এইটাকে আটকানোর জন্য ডিপস দিতে হবে। যত শোল্ডার সলিড হবে তত কলার বোন ভাঙা থেকে বেঁচে যাবে, হাজার বড় কিচ্ছু হবে। আচ্ছা, আমরা রাইডিং জ্যাকেট পরে থাকি, চোট খুব একটা হয় না। এটা হলো হওয়ার পর যদি পারো হেলমেট যদি খুলতে পারো তো হেলমেট খুলে রাখো, তাহলে হেলমেট পরে পা হাত দিয়ে যেদিকে পড়বে তার উল্টো দিকে হাত দিয়ে কোনো রকমের বাইকটা একটু তোলো যাতে পাটা বেরিয়ে আসে। যদি পা এই আমার ফেসে গেছিলো, পা আমি যখন বার করে নিলাম তখন আমি এইভাবে বেরিয়ে এসে এবার বাইক পরে থাক, বাইকের চাকা ফাকা ভেঙে গেলে আবার ঠিক হবে, তোমার ভাঙলে তোমার ঠিক হবে, ঠিক আছে? আগে জ্যাকেট খোলো, পরে থাকো, মানে পরে থাক, কেউ এর ওপর আসবে না, সবাই জানে, কেউ মেরে দেবে না কাউকে। কেউ রাস্তায় খুনিরা গাড়ি চালায় না, একটা ছোটো টিকটিকি কেউ মারতে চায় না, তাহলে বাইকে এরকম পড়ে আছে কেন আছে? পড়ে থাক, সব থাক, শুধু তেলটা অফ করে দাও যদি কার্বোরেটার না হয়। আসো, জ্যাকেট খোলো, ট্রাউজার যদি যতটুকুনি খোলা দরকার সেটা খোলো, জুতো খোলো, যদি বেল্ট থাকে বেল্ট খুলে ফেলো, তাহলে কি হবে, আমাদের শরীরের যে প্রেশার পয়েন্টগুলো সেগুলো রিলিজ হয়ে যাবে। এই যে হার্ট বেশি ভয় বা প্যানিক হয়ে বেশি পাম্প করা শুরু করেছে, ও খানিকটা হলেও ঠিকঠাক হবে। হলো অল্প, সাথে সাথে জল খাওয়া না, কিছুক্ষণ পর রেস্ট নাও, 5-6 মিনিট জল খাও, সুস্থ হলে বাইক তুলে সাইড করো, ব্যাস, আর কিচ্ছু না। দেখো, অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ, অ্যাক্সিডেন্টের থেকে ক্র্যাশ শব্দটাই ভালো। ক্র্যাশ বাইক টুরিংয়ের খুব কমন একটা ব্যাপার, খুব কমন ব্যাপার। এতে মানে আহারে এ বাবা, আমি লোয়ার মুসলাম করেছি, আমি লাদাখ করেছি, আমি সাউথ সেকশনে করেছি, আমার নর্থ ইস্ট বাকি আছে, আমি করতে যাবো, আমি আবার ভাবছি নেপাল যাব। আমি পুরুলিয়ার মতো জায়গায় পড়ে গেলাম, ধরাম এ বাবা, আহারে আমার টিমে একজন বাচ্চা ছেলে আমাকে বলে হ্যাঁ পড়ে গেল, পরে দেখলি আমি উঠলাম। ঠিক আছে, আমি পড়েছিলাম একটা কারণে, সেটা হচ্ছে যখন সার্ভিস করিয়েছিলাম ওটা ক্লাচটা একটু টাইট করে রাখে, আর কি হয় যখন উঠতে গেছি তখন যখন এই বাঁ দিকে টার্ন নিয়েছি, একটু মাটি ঝুড়ো ঝুড়ো মাটি ছিল, ও নিয়েছে, যখন টার্ন নিয়েছে আমি সেই পাওয়ার পাইনি আমার বাইক, তাই জন্য পড়ে গেছি, ধারে ছিল পড়ে গেছি। যাই হোক, এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, 1000 বার পড়তে পারি, আমার বাইক আমি টাকা খরচা করে গেছি, 100 বার পড়বো, 100 বার উঠবো, কার কি দাদা? হ্যাঁ, কার কি দাদা? আমি কারো টাকা নিয়ে যাই? আমরা এই রাইড করতে গিয়ে যদি না করে সে গ্র্যাজুয়েট হয় না। রাইড যখন সে পড়বে, রাইড করে যে না পড়ে তাহলে সে রাইডার নয়। পড়বে, আপনার অ্যাকসেপ্ট করতেই হবে, সে যত পুরনোই রাইডার হোক আর যত নতুনই রাইডার হোক। এটা নিয়ে লজ্জা তো মানে কাউকে হাসা বা এটা খুব অন্যায়। আর তাহলে সে গ্র্যাজুয়েট হবে না, সে গ্র্যাজুয়েট নয়, এটা আমি বলতে চাই। এই হচ্ছে মজার বিষয়। আর আধ ঘন্টা তো আমার হয়ে গেছে, তাই তো? কি করে পার করে দিলি আধ ঘন্টাটা? হ্যাঁ, আধ ঘন্টা হয়ে গেল। আমি বলেছিলাম আধ ঘন্টা টাইম নিবি, কি বলবি? বলছি দেখে নিও কি বলবো। আচ্ছা, এটা একটা আধ ঘন্টাটা কম হয়ে গেল। আবার নেক্সট ইয়ার না ওকে ক্লাস করার জন্য অনেক জায়গা নিয়ে যাবো। আচ্ছা, এইবার বিষয় একটা জিনিস আমি বলে সামনে, এটা হচ্ছে আমার নাম মৃগাঙ্ক চৌধুরী, ট্রাভেল উইথ মৃগাঙ্ক বলে ইউটিউবে আমার একটি মোটর ব্লগ আছে, প্রফেশনাল চ্যানেল, এবং আমি ফুল টাইম এটা করি। আমি একটি কলকাতার বড় নিউজ চ্যানেলে অ্যাজ এ ভিডিও এডিটার চাকরি করতাম, আমি এবার লেতে গিয়ে রেজিগনেশন দিয়েছি যাতে ফুল টাইম আমি এটা করতাম। এই হচ্ছে বিষয়, আর কিছু না। আর আমি মাঝে মধ্যে অ্যারেঞ্জ ট্যুর করাই, এটা এখানে বলার বিষয় না, আমি এমনি বললাম। এটা কিন্তু আমি চাই না কেউ আসুক, ঠিক আছে? প্রচুর লোড থাকে। হ্যাঁ, ওকে, বল। অনেক সময় এরকম হয়, অনেকে অ্যাক্সিডেন্ট দেখে প্যানিক হয়ে যায়, ঠিক আছে? সে রাইডার হোক, পিলিয়ান হোক, যাই হোক, একটু প্যানিক হয়ে যায়। তো সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল? দারুণ ব্যাপার।
এটা হচ্ছে আমরা যারা যাই না, আমরা তো সব সিভিলিয়ান না। আমার শুরুটা সেইভাবে হয়নি, বা স্যার বসে আছেন ওনারও হয়নি, তাই হয়তো আমরা অনেক বেশি কঠোর, কথাগুলো হয়তো একটু শক্ত শক্ত, কিন্তু মোস্ট অফ যারা আসেন তারা সব সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন। তো মনটাও খুব সফট হয়, তারা কোনো পার্টনারের যদি কেটে যায়, ভেঙে যায়, খুব প্যানিক হয়ে যায়, বা কারুর হলো রাস্তায় প্যানিক হয়ে যায়, এটা হ্যান্ডেল করার একটা উপায় আছে, সেটা হচ্ছে বেশি করে প্রাণায়াম করো। মনকে যে যত স্থির রাখতে পারবো সে তত বেশি সার্ভাইভ করতে পারবে। আর মনের মধ্যে এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করো। যদি আমি এরকম অ্যাক্সিডেন্ট দেখি, ফার্স্ট সিচুয়েশন না, হাত বেরিয়ে আছে এরকম আছে না, মুখ ফুক চেপটে গেছে, পিচের সাথে মিশে গেছে, তাই না, এগুলো মাঝে মধ্যে একটু চিন্তা করে রাখবে, তাহলে না ওই ধাক্কাটা কম লাগবে, আর কিছু না। আর ব্যাস, আর যে রাস্তার যে নিয়ম আমাদের অল ওভার ইন্ডিয়ায় 4খানা ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে আছে, সেই ডেডিকেটেড এক্সপ্রেসওয়ের যা যা নিয়ম তাই ফলো করো। আমি এবার দেখছিলাম কিছু বাইকার্স রাইট বাউন্ড দিয়ে চালাচ্ছে, যেটা ওভারটেকিং লেন, 150-160-এ ওভারটেক হয়, সেই লেন দিয়ে চালাচ্ছে। এই লেন দিয়ে চালানো হিমালয়ান 350 AD GS 310 সম্ভবই না চালানো। কতক্ষণ ধরে বসে থাকবে? 160-এ যদি কোনো একটা গাড়ি তোমায় ওভারটেক করতে আসে, সে না তোমায় দেখতে পাবে এইরকম এলিভেশনে? তো দরকারই নেই, একেবারে তুমি লেফট বাউন্ড দিয়ে বা লেফট শোল্ডার বা তার পাশের শোল্ডার দিয়ে চালাও। তোমার পাঙ্গা নিয়ে লাভ নেই ফালতু। কেননা আমরা যখন লম্বা ট্রিপে যাই না, একবার কেউ একটু ক্যালকুলেশন করো বাড়ি ফিরে আজকে ঠান্ডা মাথায়, আমরা সারফেসে কতটা চালাই, হিলসে কতটা চালাই, দেখবে কোথাও 80-20 রেশিও চলে আসবে। 80% সারফেস, 20% হিল। কিন্তু আমরা হিল নিয়ে চিন্তায় থাকি, আরে বাবা এইটায় আমি এরকম করবো, ওইটায় এরকম করবো না। এদিকে রায়গঞ্জে গিয়ে ভিড়িয়ে দিলাম, হাত পা এরকম করে শুয়ে রাখছি, লাভ নেই, এতে কোনো লাভ নেই। যারা সিনিয়র তারা প্রত্যেকে এই জিনিসটা নেয়, ওতে কোনো লাভই নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি ইদানিং দেখি যে এখন একটা ফেসবুকে ট্রেন্ড হয়েছে যে সব জায়গায় যাবো, হ্যাঁ, দিদিরা আছেন, তরুণদা আছে, জ্যোতিদা আছে, এই যে কেদারদা আছে, ওদিকে আমাদের সুজয়দা আছে, এই দাদা আছেন, এনারা না ক্যাপেবল এই জায়গাটায় বসার জন্য। এনারা আছেন, চলে গেলেন আর একজন, যারা সিনিয়র তারা ক্যাপেবল কিন্তু এই সিটগুলোয় বসার জন্য। আমরা যারা উঠতি না, তাদের এই উঠতিদের এইসব সিটে বসার জন্য আমরা ক্যাপেবল না। আমাদের এখনো সারা জীবন কাজ করব। আজকে বড়ালদা ছিল, সে আজকে রেকর্ড করেছে। আজকে আমাদের দাদা আছেন, তিনি সাইকেল নিয়ে যাচ্ছেন। তা আমরা এটা রাইডারে পরিণত হয়েছি, তখন বুকটা বেশ ভালোই লাগে। কিন্তু বাইক চালক, সে আমরা বাজার করতে গেলাম, টুক করে গেলাম, চালিয়ে চলে আসলাম। আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নেই। যখনই আমরা চ্যালেঞ্জ নিই, আমার মনে হয় আমরা তখন রাইডার বলে নিজেকে বলতে পারি। এটাই আমার মনে হয়েছে, এটা আমার উপলব্ধি। আজকে পরিবেশ যা, আশা করি পরের বারও এরকম ধরনের থাকতে পারে। তাই পরের বছর আমাদের অ্যাকচুয়াল বার্থডে হচ্ছে 11/10/2020। নেক্সট ইয়ার আমরা এই বছর প্ল্যান করেছিলাম যে 1 সপ্তাহ পরে করব, কারণ সেদিনও বৃষ্টি ছিল, ঘটনাচক্রে আজকেও বৃষ্টি। দেখবো এর পরের বছর 2 সপ্তাহ পিছিয়ে দেবো, যদি অন্তত এই বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি। আজকে আমার কমসে কম 50 থেকে 60 জন লোক কম এসছে, অন্তত এই চান্সটা যাতে না হয়, অক্টোবরের শেষে বা নভেম্বরে নিয়ে যাব। আমরা মোট 13টা ট্যুর করেছি, আপনারা দেখেছেন। মাঝখানে আর একটা কথা বলি, যে আমরা প্রথম দিন ওখানে যে পপুলার রাইডের ছবিটা আপনারা দেখেছেন, ওই দিনই আমরা একটা টার্গেট নিয়েছি, এবং সেই টার্গেটটা 2022-এর নভেম্বরে আমরা করতে চলেছি। শুধুমাত্র ভ্যাগাবন্ড মেম্বার, এই যে 72 জন, আজকে 4-5 জন জয়েন করেছেন, আমি ওটাকে একটা মিউজিক দাও। 3 cheers for Vagabond. 3 cheers for Vagabond. 3 cheers for Vagabond.